হ্যালো স্টুডেন্টস, সবাইকে শুভ স্বাধীনতা দিবসের ৭৮তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমরা তো সবাই জানি যে আমাদের ভারতবর্ষ সবার মধ্যে সেরা, সে তো সকল দেশের রানী, আমার জন্মভূমি। কিন্তু আমরা কি এই যে স্বাধীনতা দিবস পালন করছি, আমরা কি প্রকৃত স্বাধীন? কি মনে হয়? বিগত কয়েকটা দিন, কয়েকটা মাসের যে ঘটনাক্রম পর পর ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে, সেই মোমেন্টে আমরা সত্যি কি স্বাধীন? আমরা কি স্বাধীন বলতে পারি? এই স্বাধীন দেশে দাঁড়িয়ে যেখানে দেখা যাচ্ছে যে আমাদের স্বাধীনতা এসেছিল প্রচুর মানুষের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে, এবং তারা রক্তক্ষরণ করেছিলেন শুধুমাত্র লাঞ্ছিত আমাদের ভারত মাতাকে একটা সুন্দর রূপদানের জন্য। সেই লাঞ্ছিত ভারতবর্ষ আবারও যেন কোথাও লাঞ্ছিত হচ্ছে, ভুল লুণ্ঠিত হচ্ছে ভারতবর্ষের প্রকৃত সম্মান। আর এই স্বাধীনতার দিনে, এই স্বাধীনতা দিবসের একদম প্রাককালে দাঁড়িয়ে আমরা এটুকু বলতে পারি যে আমাদের স্বাধীনতার বোধহয় প্রকৃত পাওয়া এখনো হয়ে ওঠেনি। স্বাধীন দেশ বোধহয় এটাকে বলে না। দেখো, এই যে স্বাধীনতা, এই স্বাধীনতা আমরা কি করে পেলাম? এটা হয়তো অনেকেই জানো, অনেকে ভাবো যে স্বাধীনতা পেতে গিয়ে বোধহয় শুধু রক্তক্ষয়ী সংগ্রামই হয়েছিল, এবং রক্তক্ষয়ী সংগ্রাম যেখানে প্রচুর বিপ্লবীরা তাদের প্রাণ ত্যাগ করেছিল তার মাধ্যমে পেয়েছি। হ্যাঁ, সেটা তো ঠিক কথাই, কিন্তু এই স্বাধীনতা একদিনে আসেনি। এই স্বাধীনতা পেতে আমাদের প্রায় প্রায় ২০০ বছরের উপরে অপেক্ষা করতে হয়েছে, তারপর কিন্তু এই স্বাধীনতা আমরা পেয়েছি। যদিও স্বাধীনতার মানে যে জয়গান, সেটা গাইতে গিয়ে হয়তো আমাদের আগের ১০০ বছর পেরিয়ে গেছে। তারপর থেকে প্রকৃতপক্ষে স্বাধীনতার জন্য আমরা লড়াই করতে শিখেছি, এবং তারপর দাঁড়িয়ে এই স্বাধীনতা। যাই হোক, এই যে স্বাধীনতা দিবস কেন আমরা পালন করছি, এবং এই স্বাধীনতার সাথে প্রজাতন্ত্রের পার্থক্য কি? প্রজাতন্ত্র দিবস আমরা প্রত্যেক বছর ২৬শে জানুয়ারি পালন করি, এবং এই স্বাধীনতা দিবস যেটা আমরা পালন করি ১৫ই আগস্ট। এর ইতিহাস জানতে গিয়ে আমাদেরকে জানতে হবে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা দিবস কবে পালন করা শুরু হয়। ভারতবর্ষের প্রথম স্বাধীনতা দিবস পালন শুরু হয় ১৯৩০ সালের ২৬শে জানুয়ারি থেকে। হ্যাঁ, ২৬শে জানুয়ারি ছিল ভারতবর্ষের প্রথম প্রতীকী স্বাধীনতার দিন, নট প্রকৃত, প্রতীকী স্বাধীনতা। ১৯২৯ সালে আমাদের ভারতবর্ষে কিন্তু হয়েছিল জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন, এবং এই লাহোর অধিবেশন যিনি সভাপতিত্ব করেছিলেন তিনি ছিলেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু সভাপতিত্বে লাহোর অধিবেশনে একটা ডিসাইড করা হয় যে এরপর থেকে ভারতবাসী তথা ভারতবর্ষ তথা জাতীয় কংগ্রেসের এক এবং অদ্বিতীয় লক্ষ্য হচ্ছে পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতা। আর এই যে পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতা, এই পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতা পেতে গিয়ে আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে একটা প্রতীকী স্বাধীনতার দিন চুজ করা দরকার। তো সেটাই তারা কিন্তু পছন্দ করেছিল যে ভারতবর্ষের প্রতীকী স্বাধীনতার দিন হবে এরপর থেকে প্রত্যেক বছর ২৬শে জানুয়ারি। তো ১৯২৯ সালের এই লাহোর অধিবেশনটা সম্পন্ন হলো তোমার ৩১শে ডিসেম্বর নাগাদ। তারপর জানুয়ারি মাস, মানে বুঝতেই পারছো ৪৭ সালের ৩০ সালের জানুয়ারি থেকে, ১৯৩০ সালের ২৬শে জানুয়ারি থেকে ভারতবর্ষে কিন্তু সেলিব্রেট হতে থাকছে প্রতীক স্বাধীনতা দিবস। এরপর অনেক দিন গেছে, গঙ্গা দিয়ে অনেক জল হয়তো বয়ে গিয়েছে, ভারতবর্ষের প্রত্যক্ষ করেছে, ভারতবাসীরা প্রত্যক্ষ করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো এরকম একটা বিশ্বযুদ্ধকে। তারপর ব্রিটিশরা ভারতবাসীকে স্বাধীনতা দিতে প্রকৃতপক্ষে রাজি হয়নি। অনেকগুলো কিন্তু ব্যাক টু ব্যাক ইভেন্ট ঘটেছে। আমরা যদি দেখি, ভারতবাসীকে ব্রিটিশরা স্বাধীনতা দিতে রাজি হলো একটাই শর্তে, যখন দেখা গেল ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান, জার্মানি মতো দেশগুলোর কাছে পিছু হটতে শুরু করেছে। সেই সময় ভারতের দরকার হলো, কারণ ভারতবর্ষের যে ভৌগোলিক অবস্থান যদি আমরা দেখি, তাহলে ভারতের একদম একদম নর্থ ইস্ট সেকশনে আমরা বলতে পারি রয়েছে বার্মা, যেটা কিনা তৎকালীন সময়তে জাপান, জার্মানি ওদের আন্ডারে ছিল, এবং সেইখানে দাঁড়িয়ে ভারতবর্ষের অবস্থান, ভৌগোলিক অবস্থান এবং ভারতবাসী সেনাকে কিন্তু ভীষণভাবে দরকার হয়ে পড়লো ব্রিটিশদের। ব্রিটিশরা চাইলো ভারতের হেল্প, ভারত বললো ইয়েস, ভারতবাসী বললো আমরা তোমাকে হেল্প করব, কিন্তু তার পরিবর্তে আমাদেরও দিতে হবে একটা, আমাদের দাবি মানতে হবে। কি দাবি সেটা? সেই দাবিটা ছিল ভারতবর্ষকে স্বাধীন করতে হবে। ব্রিটিশরা বলল না না, স্বাধীনতা সম্ভব নয়। এরপরে অনেক বাকবিতণ্ডা। এরপরে ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। ১৯৪০ সালে ভারতবাসীর কাছে অগস্ট অফার নিয়ে আসা হলো। অগস্ট অফারে বলা হলো তোমাদেরকে সংবিধান রচনা করার অধিকার দেওয়া হলো,
স্বাধীন সংবিধান রচনা করা। যখন ভারতবাসী প্রশ্ন তুললো যে আমাদের স্বাধীনতার কি হবে, উত্তরে ব্রিটিশ বলল স্বাধীনতা দেওয়া হবে না। ভারতবাসী খুশি নয় এবং অবশ্যই ভাবে ভারতবাসী হেল্প করতেও রাজি হলো না ব্রিটিশদেরকে। এরপর 1942 সাল স্ট্যাফোর্ড ক্রিপস, যিনি কিনা তৎকালীন সময়তে আমাদের জওহরলাল নেহরুর একজন ভালো বন্ধু ছিলেন, যিনি স্ট্যাফোর্ড ক্রিপস তৎকালীন সময়তে আবার ব্রিটিশ ক্যাবিনেটের একজন সদস্য, তিনি নিয়ে আসলেন ক্রিপস মিশন। ভারতবাসী তো বেজায় খুশি যে ক্রিপস মিশন এসে আমাদের দেশের বোধহয় খুব ভালো কিছু হতে চলেছে, দেশ খুব ভালো কিছু উপহার পেতে চলেছে ব্রিটিশদের থেকে এবং স্বাধীনতার বোধহয় এই সূচনা শুরু হলো। কিন্তু না, স্ট্যাফোর্ড ক্রিপস আমাদেরকে বলতে পারো এক রকমের নিরাশ করলেন, কারণ তিনি এসে বললেন তোমাদেরকে অবশ্যই সংবিধান রচনা করার অধিকার দেওয়া হলো, এবং তার পাশাপাশি যখন প্রশ্ন করা হলো যে আমাদের স্বাধীনতার কি হবে, স্ট্যাফোর্ড ক্রিপস উত্তর দিলেন তোমাদের ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে, অর্থাৎ স্বায়ত্তশাসন। যে স্বায়ত্তশাসন একটা সময় ভারতবাসী চেয়েছিল, কিন্তু 1929 সাল থেকে যখন লাহোর অধিবেশন হয় তখন থেকে ভারতবাসীর লক্ষ্য চেঞ্জ হয়ে যায় এবং তারা বলে আর ডমিনিয়ন স্ট্যাটাস বা ওই স্বায়ত্তশাসন না, এখন চাই পূর্ণ স্বরাজ, পূর্ণ স্বাধীনতা। তাই ভারতবাসীর কাছে এটা একদমই কোনো মূল্য থাকলো না। ক্রিপস মিশনও ব্যর্থ। এরপর অনেক চাপে পড়ে একটা সময়তে ব্রিটিশরা রাজি হলো ভারতবাসীকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে স্বাধীনতা দেওয়ার প্রস্তাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এন্ড হলো 1945-এ গিয়ে। এরপর আমরা দেখলাম যে আমাদের ভারতে শুরু হলো কিন্তু ভারতবাসীকে স্বাধীনতা দেওয়ার একটা প্রয়াস। 1946 সালে ব্রিটিশ থেকে এলো 24শে মার্চ ব্রিটেন থেকে এলো একটা দল যার নাম হচ্ছে ক্যাবিনেট মিশন। এই ক্যাবিনেট মিশনে ছিলেন পেথিক লরেন্স এবং সেই স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। এই তিন কমিটির একটা দল এসে ভারতবাসীকে 16ই মে জানালো তোমাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে এবং তার জন্য তোমাদেরকে একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করতে হবে, এর পাশাপাশি তোমরা তোমাদের মতো করে সংবিধানও রচনা করতে পারো। ভারতবাসীর সংবিধান রচনা শুরু করলো এবং সংবিধান রচনার জন্য যে প্রসেসগুলো, যে পদ্ধতিগুলো, সেগুলো কিন্তু শুরু হয়ে গেল এক এক করে। জুন জুলাই মাসে হলো ভারতবর্ষের গণপরিষদ, মানে অর্থাৎ সংবিধান সভা, যেটা যারা সংবিধান রচনা করবে সেই গণপরিষদের সদস্য সদস্যদের নির্বাচনের যে প্রসেস, সেটা। এরপরে আমরা দেখলাম নভেম্বর মাস 1946 সালে কিন্তু প্রতিষ্ঠা হয়ে গেল গণপরিষদ এবং 9ই ডিসেম্বর 1946 সালে গণপরিষদের প্রথম মিটিং বসলো। এরপর এক এক করে গণপরিষদ তাদের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে গেল এবং 1949 সালে 1949-এর 26 নভেম্বর ভারতবর্ষ কিন্তু সংবিধান পেল হাতে। ততদিনে ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে অলরেডি। 15ই আগস্ট 47 সালে ভারতবর্ষ স্বাধীন এবং 1949 সালের 26শে নভেম্বর ভারতবাসীর কাছে সংবিধান রেডি। কিন্তু এখানেই ভারতবর্ষের স্বাধীনতার আসল গল্প এবং প্রজাতন্ত্রের আসল গল্প লুকিয়ে রয়েছে। দেখো, আমরা 46 মানে যখন 49 সাল, তখন কংগ্রেসের তরফ থেকে গণপরিষদের কাছে একটা প্রস্তাব আসলো যে দেখুন, আমরা প্রত্যেক বছর 26শে জানুয়ারি দিনটাকে ভারতবর্ষের প্রতীকী স্বাধীনতা দিবস পালন করে এসেছি। কতদিন অবধি? 1930 থেকে 1947 সাল। কারণ 47 সাল থেকে 15ই আগস্ট ভারতবর্ষের প্রকৃত অর্থে স্বাধীনতা দিবস কিন্তু হলো। এবং সেই কারণে জাতীয় কংগ্রেসের মনে কোথাও একটা খেদ ছিল যে 26শে জানুয়ারির দিনটাকে আমরা সেলিব্রেট করতে পারছি না প্রপারভাবে। তো যখন তারা দেখলো একটা সুযোগ এসছে, তাই গণপরিষদকে তারা জানালো। গণপরিষদকে বললো যে আপনারা 26শে নভেম্বর আমাদের সংবিধানকে এনফোর্স করা বা চালু করার দিনটা মনোনয়ন না করে আপনারা যদি আর দুটো মাস, হাতে গোনা 2 মাস ওয়েট করে যান এবং সেদিন যদি সংবিধানটাকে চালু করেন, তাহলে আমাদের স্বাধীনতা দিবস হিসেবে হয়তো 26শে জানুয়ারি দিনটার গুরুত্ব থাকবে না, কিন্তু প্রজাতন্ত্র দিবস হিসেবে কিন্তু থেকে যাবে। তো গণপরিষদের এই প্রস্তাবটা খুব একটা খারাপ লাগেনি, তারা এটাকে অ্যাকসেপ্টও করলো এবং আমরা দেখলাম যে গণপরিষদ 26শে জানুয়ারি কিন্তু আমাদের সংবিধানকে এনফোর্স করল এবং 26শে জানুয়ারি হলো ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস এবং 15ই আগস্ট অবভিয়াসলি 1947 সাল থেকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে কিন্তু রয়ে গিয়েছে। কিন্তু এই দুদিনের মেন পার্থক্যটা কি? দেখো, আমরা যদি দেখি এই দুদিন মানে প্রজাতন্ত্র দিবসের দিন ভারতবর্ষের প্রেসিডেন্ট মানে অফিসিয়াল হেড তিনি কিন্তু আসলেন, পদে বসলেন এবং 15ই আগস্ট সেদিনকে ভারতবর্ষের যিনি অ্যাকচুয়াল হেড বা রিয়েল হেড তিনি কিন্তু তার পদ অলঙ্কৃত করেছিলেন, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। এবং সেই কারণে এই দুদিন পতাকা উত্তোলনেরও কিন্তু একটা বিশেষ নির্দিষ্ট নিয়ম আছে, হয়তো অনেকে জানো অনেকে জানো না। দেখো, আমরা স্বাধীনতা দিবস এই দিনকে, আজকের দিনে যে পতাকাটা উত্তোলন করেছি বা করছি, সেই দিন এই পতাকা উত্তোলনটার প্রসিডিওরটার নাম কি? এটাকে বলা হয় হোয়েস্টিং, মানে উত্তোলন, কোট আনকোট উত্তোলন, বাংলায় বলি আমরা, ইংলিশে বলি হোয়েস্টিং করা। অর্থাৎ এক্ষেত্রে পতাকাটা নিচে বাঁধা থাকে, দড়ি দিয়ে আমরা টেনে টেনে উপরের দিকে তুলি।
এবং মনে করে দেখো 47 সালের একটা ভিডিও বিভিন্ন জায়গায় ভাইরাল হয়ে আছে, যেখানে দেখা যাচ্ছে যে ব্রিটিশ পতাকা নামছে, ভারতের পতাকা তুলছেন স্বয়ং নেহেরু সাহেব, তৎকালীন প্রধানমন্ত্রী। এবং এই কাজটা করেনও কিন্তু প্রধানমন্ত্রী। কোথায় করেন? লালকেল্লাতে। আর প্রজাতন্ত্র দিবসের দিন সেদিনও পতাকা ওঠে, বাট পতাকা উত্তোলন বলা হয় না, সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় আনফার্লিং করা। অ্যাকচুয়ালি সেদিনকে যেটা থাকে প্রজাতন্ত্র দিবসের দিন, পতাকাটা ওপরেই বাঁধা থাকে, একদম যে মাস্তুল তার উপরে ফুল দিয়ে বাঁধা থাকে, জাস্ট নিচ থেকে টেনে পতাকাটাকে আনফার্ল করা হয়। তো প্রজাতন্ত্র দিবসের দিন পতাকার যে আনফার্লিং যে প্রসিডিওরটা, পতাকা উত্তোলন অ্যাকচুয়ালি করা উচিত না, অনেক জায়গায় হয়তো ভুলবশত করে থাকে, বাট অ্যাকচুয়ালি ওই দিনকার নিয়ম হচ্ছে পতাকাকে আনফার্ল করা। আর এই যে আজকের স্বাধীনতা দিবস, এদিন হচ্ছে পতাকাটার যে প্রসেসটা, পতাকাটার সাথে আমরা যেভাবে সম্মান দেখে, সেটা হচ্ছে বলা হয় উত্তোলন করা বা হোয়েস্টিং করা। এ দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিন। এবং প্রজাতন্ত্র দিবসের দিন অফিসিয়ালি ভারতবর্ষের রাষ্ট্রপতি কিন্তু রাজপথে পতাকার আনফার্লিং করে থাকে। আমাদের দেশের পতাকা, যে পতাকার ডিজাইন করেছিলেন স্বয়ং আমাদের পিঙ্গালি ভেঙ্কাইয়া, অন্ধ্রপ্রদেশের একজন বিখ্যাত ব্যক্তি, যিনি গান্ধীর ফলোয়ার ছিলেন। এই যে আমরা ত্রিবর্ণ পতাকা দেখি, ত্রিবর্ণ রঞ্জিত পতাকা, যার মাঝখানে অশোক চক্র রয়েছে, সেই পতাকার ডিজাইন করা হয়েছিল। এবং এই পতাকাটা ভারতবর্ষের তরফ থেকে অ্যাডপ্ট করা হয়েছিল 22শে জুলাই 1947 সালে। এরকমই এরকমভাবেই কিন্তু আমাদের দেশ আস্তে আস্তে একটা পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সত্যি হয়তো আমাদের কোথাও গিয়ে ভীষণ লজ্জা লাগে যে যাদের রক্তক্ষয়ী সংগ্রামে আমরা স্বাধীন হলাম, তাদের সাথে কি আমরা ঠিক করছি? মানে তাদের যে এথিক্স, তাদের যে বিশ্বাস, তাদের যে নীতি, সেইগুলোর সাথে কি ঠিক করছি? আজ হয়তো আমাদের দেশমাতৃকা আবারও লুটিয়ে পড়ছে। আমাদের সম্মান, আমাদের দেশের সম্মান, আমাদের রাজ্যের সম্মান হয়তো শেষ। তাই বলবো, আর সবকিছু ভুলে এবার ওঠো, জাগো, নিজেকে জাগ্রত করো। দেখো, সরকারি চাকরি বা এগুলো তো রয়েছে লাইফে, এগুলো তো পেতে হবে, এর জন্য নিজেকে জাগ্রত করতে হবে। এবং আমাদের যারা যারা ফ্রিডম ফাইটার, আমাদের যারা যারা বিপ্লবী, তাদের দেখে উদ্বুদ্ধ হও। এবং শুধু সরকারি চাকরি পাওয়া নয়, সমাজের প্রতিও তোমাদের প্রত্যেকের, তোমার আমার, আমাদের প্রত্যেকেরই কিন্তু কিছু দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতাও এড়িয়ে গেলে হবে না। শুধু একটা সরকারি চাকরি পেয়ে গেলাম, টাকা ইনকাম করলাম, এটাই শুধু লাইফ নয়। লাইফ মানে হচ্ছে আমাদের অন্যের জন্য ভাবা এবং মানুষের ভালো করা। শুধু নিজে খাবো, নিজে পড়বো, নিজে একা থাকবো, এটা স্বাধীনতার মানে হতে পারে না। স্বাধীনতা মানে সবাইকে নিয়ে বাঁচা। আমাদের ভারতবর্ষ সহনশীল দেশ, আমাদের ভারতবর্ষের সংবিধান এই কথাটাই বলেছে। এবং ডিএল রায় সেই কারণে লিখে গেছিলেন কিন্তু, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। সত্যি আমাদের মতো দেশে, যেখানে সবার মধ্যে একটা সৌভ্রাতৃত্ব বোধ রয়েছে, সেখানে এই রকম দেশে যে পরিস্থিতিগুলো বিগত কয়েকটা বছর, কয়েকটা মাস বা কয়েকটা দিনে দেখছি, সেটা বোধহয় বাঞ্ছনীয় নয়। আশা রাখবো আমি, তুমি, আমরা সবাই যে সব কিছু ঠিক হবে, দেশ আবার শান্ত হবে, রাজ্য আবার শান্ত হবে, ভালো হবে। এবং প্রকৃত স্বাধীনতা হয়তো মানে আমরা দেখব, জানবো। কিন্তু দেখবো, জানবো বললে হবে না, তার জন্য আমাদেরকেও কিন্তু রুখে দাঁড়াতে হবে, রুখতে হবে, সমস্ত কঠিনতার মুখোমুখি হতে হবে। এবং যা খারাপ, যাকে আমরা বর্জন করতে পারি, সেগুলোকে বর্জন করতে হবে। তবেই না প্রকৃত স্বাধীনতার মানে আমরা পাবো। কি বলো? অবশ্যই তোমরা সবাই জানিয়ে দিও কমেন্ট বক্সে। ভালো থেকো, সুস্থ থেকো, আর মনের জোরটা বজায় রেখো। কারণ প্রকৃতভাবে নিজেকেও স্বাধীন করার চেষ্টা করো, এবং স্বাধীনতা তুমি পাবে। কারণ নিজের পায়ে দাঁড়াও, তাহলেই দেখবে সব কিছু ভালো হয়েছে, ভালো হতেই হবে। জয় হিন্দ, বন্দে মাতারাম। অ্যান্ড দেখা হচ্ছে আমাদের প্রত্যেক দিনের ক্লাসে নেক্সট দিনকে। থ্যাংক ইউ টু অল অফ ইউ।